ওয়েলকাম টু আওয়ার অ্যাডভান্সড সার্জিক্যাল অ্যানালিসিস। আজ আমরা স্প্লেনিক অ্যানাটমি, ট্রমা এবং স্প্লেনেক্টমির ঠিক পরের জটিলতাগুলো নিয়ে একটা পিএইচডি লেভেলের একেবারে ইনডেপথ আলোচনা করব। কোনো বেসিক স্কিপ না করে সরাসরি আমরা হাই ইল্ড সার্জিক্যাল কনসেপ্ট আর অ্যাডভান্সড টার্মিনোলজিতে ঢুকে যাব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আজকের এজেন্ডাটা খুব সিম্পল কিন্তু স্ট্রাকচার্ড। আমরা শুরু করব অ্যানাটমি আর ভাস্কুলার ফ্রেমওয়ার্ক দিয়ে, এরপর ফিজিওলজিক্যাল ফাংশন, প্যাথোলজি, স্প্লেনেক্টমির অপারেটিভ স্টেপস, আর্লি কমপ্লিকেশনস এবং সবশেষে আলোচনা করব ওপিএসআই ও লং টার্ম ম্যানেজমেন্ট নিয়ে। তো আমাদের প্রথম সেকশন অ্যানাটমি আর ভ্যাসকুলার ফ্রেমওয়ার্ক। সারফেস অ্যানাটমির কথায় আসলে একটা ব্যাপার খুব ইন্টারেস্টিং। স্প্লিনের লং অ্যাক্সিসটা নবম থেকে একাদশ পাঁজরের সাথে একেবারে সমান্তরালে থাকে, আর ঠিক এই কারণে এই জায়গাগুলোতে কোনো ফ্র্যাকচার হলে সেটা স্প্লিনিক ইনজুরির একটা বড় ওয়ার্নিং সাইন। আরেকটা ইম্পর্ট্যান্ট ক্লিনিক্যাল পয়েন্ট হলো এর এনলার্জমেন্ট। দেখুন, ফ্রেনিকোকলিক লিগামেন্ট স্প্লিনকে নিচের দিকে নামতে দেয় না, তাই স্প্লিন যখন বড় হয় সেটা সবসময় মিডিয়ালি বা ভেতরের দিকে বাড়ে, আর তখন এর ইনফিরিওল্যাটারাল বর্ডারে আমরা ক্লাসিক্যালি একটা প্যালপেবল নচ বা খাঁজ ফিল করতে পারি। এবার আসি লিগামেন্টসে। পরীক্ষায় এই অ্যাভাস্কুলার আর ভ্যাসকুলার লিগামেন্টের ডিফারেন্সটা বারবার আসে, তাই এটা একদম ক্লিয়ার থাকতে হবে। স্প্লিনোফ্রেনিক আর স্প্লিনোকোলিক এই দুটো হলো অ্যাভাস্কুলার লিগামেন্ট, মানে সার্জারির সময় এগুলো আপনি সরাসরি কাটতে পারবেন, কিন্তু কেয়ারফুল থাকতে হবে ভ্যাসকুলার লিগামেন্টগুলোর ক্ষেত্রে। এর মধ্যে গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্টে থাকে শর্ট গ্যাস্ট্রিক ভেসেলস, আর স্প্লিনোরেনাল লিগামেন্টটা তো আরও ক্রিটিক্যাল, কারণ এর ঠিক ভেতরেই স্প্লিনিক ভেসেল আর প্যানক্রিয়াসের টেলটা লুকিয়ে থাকে। এই বেসিক স্ট্রাকচারটা বোঝার পর চলুন এর ভাস্কুলার সাপ্লাই বা রক্ত সঞ্চালনটা একটু ম্যাপ করে নেই। আর্টেরিয়াল সাপ্লাইটা আসে সরাসরি সিলিয়াক ট্রাঙ্ক থেকে স্প্লিনিক আর্টারির মাধ্যমে, যেটা প্যানক্রিয়াসের একদম সুপিরিয়র বর্ডার ঘেঁষে চলে যায়। আর ভিনাস ড্রেনেজ, ইনফেরিয়র মেজেন্টারিক ভেইন প্রথমে স্প্লিনিক ভেইনের সাথে যুক্ত হয়, আর এরপর সেটা সুপিরিয়র মেজেন্টারিক ভেইনের সাথে মিলে তৈরি করে পোর্টাল ভেইন। ইটস লাইক এ পারফেক্ট প্লাম্বিং সিস্টেম। এই ভেনাস আর্কিটেকচারটা সার্জারিতে আসলে কতটা ইম্পর্ট্যান্ট, চলুন দুই ধরনের শান্টের তুলনা করে দেখি। ডিস্টাল স্প্লিনোরেনাল শান্ট কিন্তু একটা সিলেক্টিভ শান্ট হিসেবে কাজ করে, কিন্তু প্রক্সিমাল স্প্লিনোরেনাল শান্টটা পুরোপুরি নন সিলেক্টিভ। কেন? কারণ প্রক্সিমাল অংশে অন্ত্র বা বাউল থেকে আসা রক্ত ইতিমধ্যেই স্প্লিনিক ভেনাস রিটার্নের সাথে মিক্সড হয়ে যায়। কনসেপ্টটা একদম সিম্পল, কিন্তু এক্সামের জন্য সুপার ইম্পর্ট্যান্ট। অ্যানাটমি তো হলো, এবার সেকশন 2তে আমরা ঢুকছি ডাইনামিক বায়োলজিতে, ফিজিওলজিক্যাল ফাংশন এবং অ্যানোমালি। স্প্লিন মূলত 4টা ভাইটাল কাজ করে। 1. ইমিউনোলজিক্যাল ফাংশন, বিশেষ করে এনক্যাপসুলেটেড বা আবরণযুক্ত অর্গানিজমের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা। 2. গ্রেভিয়ার্ড বা ফিল্ট্রেশন ফাংশন, যেখানে এটি পুরনো বা অ্যাবনর্মাল রক্তকোষগুলোকে ছেঁকে ধ্বংস করে। 3. হেমাটোপোয়েটিক ফাংশন, ফিটাল স্টেজে বা মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারের মতো প্যাথোলজিক্যাল কন্ডিশনে এটি এক্সট্রা মেডুলারি হেমাটোপোয়েসিসের কাজ করে। আর 4 হল রিজার্ভ, এটি ব্লাড সেলের 3টা লাইনের জন্যই একটা বিশাল স্টোরেজ হিসেবে কাজ করে। এখানে এক্সামিনারদের একটা খুব ফেভারিট টপিক আছে, স্প্লেনিকিউলি আর স্প্লেনোসিসের ডিফারেন্স। এই দুটো কিন্তু এক জিনিস না। স্প্লেনিকিউলি হলো জন্মগত বা কনজেনিটাল অ্যাক্সেসরি স্প্লেনিক টিস্যু, যা হাইলামের কাছাকাছি থাকে। আইটিপি এর সার্জারিতে এটা মিস করলে কিন্তু ডিজিজ রিল্যাপস করবে। অন্যদিকে স্প্লেনোসিস হলো সম্পূর্ণ অ্যাকোয়ার্ড বা অর্জিত। ট্রমাটিক রাপচারের পর স্প্লিনের ছিন্ন অংশগুলো যখন পেরিটোনিয়াল সারফেসে অটো ট্রান্সপ্ল্যান্ট হয়ে যায়, ঠিক তখন এই স্প্লেনোসিস দেখা দেয়। ঠিক আছে, এবার আমাদের তৃতীয় অংশ, প্যাথোলজি এবং সার্জিক্যাল ইন্ডিকেশন। আপনি হয়তো কেয়ার সাইন বা কেয়ার সাইনের নাম শুনেছেন। এটা মূলত বাম কাঁধের রেফার্ড পেইন, যা রাপচার্ড স্প্লিনিক আর্টারি অ্যানিউরিজমের ব্লিডিং থেকে ডায়াফ্রাম ইরিটেট হলে তৈরি হয়। মাথায় রাখবেন, স্প্লিনিক আর্টারি অ্যানিউরিজম হলো সবচেয়ে কমন ভিসেরাল অ্যানিউরিজম, যা সাধারণত প্যানক্রিয়াটাইটিস, ট্রমা, অ্যাথারোস্ক্লেরোসিস বা প্রেগন্যান্সির সাথে রিলেটেড। আর হ্যাঁ, ফার্স্ট লাইন এন্ডোভ্যাসকুলার অ্যাম্বোলাইজেশন বা স্টেন্টিংয়ের আগে অবশ্যই আপনাকে সিটি অ্যাঞ্জিওগ্রাফি করে নিতে হবে। এবার আসি সিস্টের কথায়। ট্রমা ইনডিউসড সিউরোসিস্ট আর ট্রু সিস্টের পার্থক্যটা বোঝা খুব জরুরি। সিউরোসিস্টে কোনো এপিথেলিয়াম লাইনিং থাকে না, কিন্তু ট্রু সিস্টগুলোর স্পেসিফিক প্যাথোলজি আছে। যেমন ধরুন, হাইডাটিড সিস্টের জন্য আপনার অ্যালবেন্ডাজোল লাগবে, আবার এপিডার্মার্ড সিস্টগুলো ফ্ল্যাটেন্ড স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে ঢাকা থাকে। আর একটা রুল অফ থাম মনে রাখবেন, 5 সেন্টিমিটারের চেয়ে বড় এবং সিমটোম্যাটিক যে কোনো সিস্ট হলে সার্জিক্যাল এক্সিশন মাস্ট। স্প্লেনিক ইনফাকশন আর স্প্লেনিক অ্যাবসেস এই দুটোর ক্লিনিক্যাল প্রোফাইল কিন্তু একদম আলাদা।
স্প্লেনিক ইনফাকশন সাধারণত হাইপারস্প্লেনিজম, পোর্টাল হাইপারটেনশন বা মাইলোডিসপ্লাস্টিক সিন্ড্রোমের সাথে যুক্ত। সিটি স্ক্যানে এটাকে হাইপোডেন্স এরিয়া হিসেবে দেখা যায়, আর ম্যানেজমেন্টটা হয় কনজারভেটিভ। কিন্তু স্প্লেনিক অ্যাবসেসের চিত্রটা অন্যরকম। এটা সাধারণত ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্টদের হয়, ভেতরে নেক্রটিক ডেব্রি থাকে। এই ক্ষেত্রে কিন্তু পিকটেল ক্যাথেটার ড্রেনেজ করাটা একদম ম্যান্ডেটরি। তাহলে আমরা কখন স্প্লেনেক্টমি করব? সবচেয়ে কমন আর অ্যাবসলিউট ইন্ডিকেশন হলো ট্রমা। এরপরে আসে হেরিডেটারি স্ফেরোসাইটোসিস বা আইটিপির মতো হিমাটোলজিক্যাল কন্ডিশন। এছাড়াও অনকোলজিক্যাল ক্লিয়ারেন্স, বিনাইন হেমানজিওমা, ম্যালিগন্যান্ট লিম্ফোমা এবং স্প্লেনিক ভেইন থ্রম্বোসিসের কারণে সৃষ্ট লেফট সাইডেড পোর্টাল হাইপারটেনশনেও স্প্লেনেক্টমি ইন্ডিকেটেড। লিস্টটা বেশ লম্বা, তাই না? এবার আমরা ঢুকছি এই সেশনের সবচেয়ে ক্লাইম্যাক্স অংশে, সেকশন 4, স্প্লেনেক্টমির অপারেটিভ ধাপসমূহ। অর্গানটাকে নিরাপদে বের করে আনার জন্য সার্জারি স্টেপগুলো কিন্তু একদম স্ট্রিক্ট, কোনো শর্টকাট নেই। ফার্স্টে স্প্লিনকে মোবিলাইজ করে অ্যাভাস্কুলার স্প্লিনোফ্রেনিক আর স্প্লিনোকোলিক লিগামেন্টগুলো কাটতে হবে। সেকেন্ড, ভাস্কুলার গ্যাস্ট্রোস্প্লিনিক আর স্প্লিনোরিনাল লিগামেন্টগুলোকে খুব কেয়ারফুলি লাইগেট করতে হবে। থার্ড, হাইলার ভেসেলগুলোকে স্ট্রিক্টলি কন্ট্রোল করা। এরপর শর্ট গ্যাস্ট্রিক ভেসেল কাটা এবং ফাইনালি অর্গানটাকে রিমুভ করা। একদম টেক্সটবুক সিকোয়েন্স। সার্জারি তো হলো, কিন্তু চ্যালেঞ্জ কি শেষ? না। পঞ্চম অংশ, আর্লি পোস্ট অপারেটিভ সিকুয়েলায় বা প্রাথমিক জটিলতা। সার্জারির ঠিক পরেই পেশেন্ট কিছু সিভিয়ার ফিজিওলজিক্যাল শিফটের ভেতর দিয়ে যায়। ইমিডিয়েট রিস্কগুলোর মধ্যে আছে হ্যামোরেজ আর অ্যামাইলেজ সমৃদ্ধ প্যানক্রিয়াসের টেইল ইনজুরি। গ্যাস্ট্রিক ইস্কেমিক স্লাফিংয়ের কারণে হেমাটোমেসিসও হতে পারে। তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টটা শুনুন, লেফট লোয়ার লোব অ্যাটেলেক্টেসিস, যা থেকে পরে নিউমোনিয়া ডেভেলপ করে, এটাই হলো মোস্ট কমন জেনারেল কমপ্লিকেশন। আর এটা প্রিভেন্ট করার উপায় কি? অ্যাডিকুয়েট পেইন রিলিফ আর ইনসেন্টিভ স্পাইরোমেট্রি। আর একটা রিস্কের কথা বলি, স্প্লিনের রিজার্ভার ফাংশনটা তো আর নেই। তাই প্রথম 2-3 সপ্তাহ লিউকোসাইট, আরবিসি আর প্লেটলেটের মাত্রা ট্রানজিয়েন্টলি বেড়ে যায়। এখানে একটা বড় রেড ফ্ল্যাগ আছে। প্লেটলেট কাউন্ট যদি প্রতি কিউবিক মিলিমিটারে 10 লাখ ক্রস করে যায়, তাহলে থ্রোম্বোসিসের রিস্ক ড্রামাটিক্যালি বেড়ে যায়। আর ঠিক এই সিচুয়েশনে প্রোফাইল্যাকটিক অ্যাসপিরিন দেওয়াটা 100% ম্যান্ডেটরি। আর স্প্লিন যেহেতু আর নেই, তাই এর ফিল্ট্রেশন ফাংশন হারানোর ফলে পেরিফেরাল ব্লাড স্মিয়ারে কিছু পার্মানেন্ট চেঞ্জ আসে, যা পেশেন্টের সারা জীবন থাকবে। আপনি স্মিয়ারে হাওয়েল জলি বডিজ দেখতে পাবেন, যা একদম ডায়াগনস্টিক। এছাড়া বেসোফিলিক স্টিপলিং, ইম্মেচিওর আরবিসি আর হাইপারসেগমেন্টেড ডব্লিউবিসি, এগুলো লাইফ লং প্রেজেন্ট থাকবে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের শেষ এবং সবচেয়ে ক্রিটিক্যাল সেকশনে, ওপিএসআই এবং দীর্ঘমেয়াদী ম্যানেজমেন্ট। স্প্লেনেক্টমির সবচেয়ে ভয়ঙ্কর লং টার্ম কমপ্লিকেশনটা কি? এটা একটা ক্লাসিক হাইল্ড ভাইবা কোয়েশ্চেন। উত্তরটা হলো ওপিএসআই বা ওভারওয়েলমিং পোস্ট স্প্লেনেক্টমি ইনফেকশন। স্প্লিনের ইমিউনিটি না থাকায় স্ট্রিপ্টোককাস নিউমোনিয়া, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা আর নিসেরিয়া মেনিনজাইটিসের মতো এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়াগুলো এই প্রাণঘাতী ইনফেকশনটা ঘটায়। এই ওপিসিআর রিস্ক প্রোফাইলটা একটু খেয়াল করুন। শিশুদের ক্ষেত্রে সার্জারির পরের প্রথম 2 বছর মর্টালিটি রেট সবচেয়ে হাই থাকে। আর এক্সামের জন্য এই পয়েন্টটা একদম মাথায় গেঁথে নিন। ট্রমার কারণে করা স্প্লিনেক্টমির চেয়ে হেমাটোলজিক্যাল কারণে করা স্প্লিনেক্টমিতে ওপিসিআর রিস্ক অনেক অনেক বেশি। কারণটা সিম্পল, হেমাটোলজিক্যাল সার্জারিতে আমরা স্প্লিনের একদম শেষ টিস্যুটাও রিমুভ করার টার্গেট রাখি, কিন্তু ট্রমাতে কিছুটা রেজিডুয়াল টিস্যু থেকে যাওয়ার চান্স থাকে। আর এই ওপিএসআই প্রিভেন্ট করতেই আমাদের একটা খুব রিগরাস ভ্যাকসিনেশন প্রোটোকল ফলো করতে হয়। নিউমোকক্কাল আর মেনিঙ্গোকক্কাল ভ্যাকসিন দিতে হয় প্রতি 5 বছর পর পর, আর হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন 10 বছর পর পর। টাইমিংটা খেয়াল রাখবেন, ইলেকটিভ সার্জারির ক্ষেত্রে সার্জারির ঠিক 2 সপ্তাহ আগে ভ্যাকসিন দিতে হবে। কিন্তু ইমার্জেন্সি ট্রমা হলে তখন পোস্ট অপারেটিভ ডে 1 বা 2তে ভ্যাকসিন দিতে হবে। সেশনটি শেষ করার আগে আপনাকে একটা চিন্তার খোরাক দিয়ে যায়। একদিকে তাৎক্ষণিকভাবে জীবন বাঁচানোর জন্য সার্জনের স্ক্যালপেলের অপরিহার্যতা, আর অন্যদিকে সারা জীবনের জন্য ওপিএসআইয়ের মতো ইমিউনোলজিক্যাল ঝুঁকির চড়া মূল্য। এই দুয়ের ব্যালেন্সটা সত্যি কতটা সূক্ষ্ম, তাই না? আশা করি আমাদের এই পিএইচডি লেভেলের ডিসকাশনটি স্প্লেনিক অ্যানাটমি আর সার্জারি নিয়ে আপনাদের কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দিয়েছে।